দর্শক, টাইম টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন টাইম টক অনুষ্ঠানে আমরা সবসময় একজন বিশিষ্ট ব্যক্তিকে গেস্ট হিসেবে নিয়ে আসি। তো আজকে আমাদের সাথে আছেন আহমেদ আজম খান। উনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার বা উপদেষ্টা। তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং বর্তমানে নিউ ইয়র্ক সফর করছেন। জনাব আহমেদ আজম খান, আপনাকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সো আসলে বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা এবং রাজনৈতিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যেই এখন একটা প্রশ্ন আছে যে বিএনপির অবস্থান কি, বিএনপি আসলে কি চায় বা বিএনপির স্ট্র্যাটেজি কৌশলটা কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকটটা, আমি বলবো যে বাংলাদেশে চলছে গণতন্ত্রের সংকট, বাংলাদেশে চলছে নির্বাচিত সরকারের সংকট, না বাংলাদেশে চলছে একটি বৈধ সরকারের সংকট। দেখুন, 2014-র 5 জানুয়ারি যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটির আগে যখন বিরোধী দল বিএনপি সরকারকে বলল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই নির্বাচনে যাব না, কারণ আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে দলীয় সরকারের অধীনে এই জাতীয় সংসদের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না। তখন কিন্তু বাংলাদেশের মানুষ আশা করেছিল যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই এই সরকার 15তম সংশোধনীর মধ্য দিয়ে বিলুপ্ত করে দিলেন এবং সরকার বললেন যে তাদের অধীনেই নির্বাচন হবে। আর আমরা দেখলাম যে 5 জানুয়ারির নির্বাচনের নামে একটি নির্বাচনী তামাশা, একটি নাটক হলো। আপনি হয়তো বলবেন যে কেমন করে। বাংলাদেশে 300 নির্বাচনী এলাকা আছে বা 300 জন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, তার মধ্যে 151 জন যে দলের নির্বাচিত হবে সেই দল সরকার গঠন করতে পারবে। সেখানে 154 জন এমপি 5 জানুয়ারির সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, যেটা সংবিধান সম্মত নয়। কারণ সংবিধানের 65-র 2 অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে। সেখানে সরকার বিভিন্ন চাতুরতার মধ্য দিয়ে বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে তারা মাত্র কয়েকটি রাজনৈতিক দল নিয়ে, যেটা শুধুমাত্র সরকারের জোটের মধ্যে যে রাজনৈতিক দলগুলো, মাত্র 9-10টি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা নির্বাচনটি করলেন। আর তখন সরকার বললেন যে আমরা শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই এই 5 জানুয়ারির নির্বাচনটি করছি, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে প্রধান বিরোধী দলের সাথে অর্থাৎ বিএনপির সাথে আলোচনা করে আমরা সকলের অংশগ্রহণে একটি নির্বাচনে যাব। কিন্তু 5 জানুয়ারির নির্বাচনের পরই সরকার সেই বক্তব্য থেকে সরে এলেন এবং এখন পর্যন্ত তারা সেই সকলের অংশগ্রহণে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিকে এই সরকার অস্বীকার করে যাচ্ছেন। আর সেজন্যে বিএনপি দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের নির্বাচিত সরকারের স্বার্থে, একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক বাংলাদেশ শাসন করবে, সেই স্বার্থে বিএনপি কিন্তু তখন থেকেই এই দাবিটি করে আসছে। এবং বিএনপির আন্দোলন হলো যে একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, একটি প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা কায়েম করা। এখানে বিএনপির বক্তব্য খুব পরিষ্কার। কিন্তু আপনি যে জিনিসটা বললেন যে এই নির্বাচন, যেটা এই নির্বাচন বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদে নির্বাচনের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে, এই পদ্ধতির সাথে এটা সংগতিপূর্ণ নয় না। তাহলে বিএনপি কি, যেহেতু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা বা বাংলাদেশের সর্বোচ্চ যে কোর্ট আছে, এই কোর্ট তো আপনার সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, ঠিক না?
তো আপনি বিএনপির পক্ষ থেকে কি এটা চ্যালেঞ্জ করা হয়েছিল যে এটা সংবিধান বিরোধী? দেখুন, আদালতের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে আমরা অনেক কিছুই করতে দেখেছি এই সরকারকে, কিন্তু সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ কিন্তু এখনো বিলুপ্ত করা হয়নি। আচ্ছা, সেই হিসেবে কিন্তু এই সরকারের মধ্যেও কিন্তু এই অস্বস্তিটা কাজ করছে যে তার বৈধতার প্রশ্নটি সারা বিশ্বব্যাপী আছে। ৫ জানুয়ারির নির্বাচন কিন্তু এখন পর্যন্ত সারা বিশ্বের কেউই সেভাবে স্বীকৃতি দেয়নি। ভারত পর্যন্ত বলেছে যে এটা সংবিধান রক্ষার নির্বাচন, আর পৃথিবীর কোনো দেশ ৫ জানুয়ারির নির্বাচনকে স্বাগত জানায়নি। আর সেজন্যে এই সরকারের মধ্যেও কিন্তু এই অস্বস্তিটা কাজ করছে। আপনারা এটা কোর্টে মানে সর্বোচ্চ আদালতে গিয়ে তো আপনারা চ্যালেঞ্জ করতে পারেন। রাজনীতিটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। রাজনীতির সবকিছু কোর্টে নেওয়া উচিত নয়। আমরা কিন্তু কোর্টের মাধ্যমে স্বাধীনতা পাইনি, স্বাধীনতা কিন্তু আমরা যুদ্ধ করে অর্জন করেছি। কাজে প্রত্যেকটা রাজনৈতিক বিষয় কোর্টে না যাওয়াটাকেই আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা বিলুপ্ত করার ব্যাপারটা, এটা তো কোর্টের মাধ্যমে। দেখুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিকরণ কিন্তু কোর্টের মধ্য দিয়ে হয়নি। কোর্ট কিন্তু তার সংক্ষিপ্ত আদেশে বলেছিলেন যে আরও 2টি টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে, কিন্তু সরকার পূর্ণাঙ্গ আদেশ জারির অনেক আগেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তারা সেটা পাশ করে নিয়েছেন। এবং একটি কথা এখানে না বললেই নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ আরও কিছু বিষয় নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি করা হয়েছিল, যেটা প্রধান ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী এবং উপপ্রধান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তাদের সেই কমিটি কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেছে। সকলে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে তারপর আপনারা সংবিধান সংশোধন করবেন। এর পরে সর্বশেষ আওয়ামী লীগের সাথেও কিন্তু এই টিম আলোচনা, এই দল আলোচনা করেছে। আওয়ামী লীগও তাদের মতামত দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে তারপরে সংবিধান সংশোধন করা হোক। তারপরে সেই প্রতিবেদন যখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে গেল, সেই প্রতিবেদন আমরা যতটুকু জেনেছি, পত্রপত্রিকায় যতটুকু লেখা হয়েছে, তাতে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে সংবিধান সংশোধনের প্রতিবেদনটাই গিয়েছিল, কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে যখন ফিরে এলো তখন আর সেটা দেখা যায়নি। এরপরে আমি একটু বলি, আপনি কোর্টের কথা বললেন, কোর্টে যখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয় তখন 13 জন অ্যামিকাস কিউরি প্রধান বিচারপতি, তদানীন্তন প্রধান বিচারপতি 13 জন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেছিলেন। সেই 13 জন অ্যামিকাস কিউরির মধ্যে 11 জন অ্যামিকাস কিউরি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেখে এই সংবিধান সংশোধন করলে ভালো হবে। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তারা মত দিয়েছিলেন। অথচ দেখা গেল যে রায়ের যে সংক্ষিপ্ত বর্ণনা, সেই বর্ণনায় ছিল যে 2 টার্মের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে, রাখা যেতে পারে। অথচ পূর্ণাঙ্গ রায় বেরোবার অনেক আগেই এটা বিলুপ্ত করে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের সংশোধনী পাশ করেছে। যে এই যে নির্বাচন আপনারা বলছেন, এই নির্বাচনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তা মানে বিএনপির আসলে অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা বা প্রতিরোধ সৃষ্টির কোনো মানে কার্যকর পদক্ষেপ বিএনপির লোকরা দেখে নাই। যেমন ধরেন বেগম জিয়াকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, উনি এসে কান্নাকাটি করলেন যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু যখন বের করে দেওয়া হলো তখন দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো প্রতিবাদ হয় নাই। বেগম জিয়াকে এ পর্যন্ত 2 বার বোধহয় আটকে রাখলো গভর্নমেন্ট, একবার বালির বস্তা দিয়ে আরও একবার আটকে রেখেছিল। তাতেও দেখা গেল যে বিএনপির লোকরা রাস্তায় মানে রাজপথে নেই। তো রাজপথ ছাড়া আপনি কিভাবে আপনাদের দাবিটা আদায় করবেন? দেখুন, বিএনপি কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়া হলো তখনও কিন্তু বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। যখন বালি ট্রাক, ইটের ট্রাক দিয়ে 2 বার ম্যাডাম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হলো
তখনও বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে। কিন্তু একটা বিষয় আপনি নিশ্চিত জানবেন বা শুনবেন যে সেখানে পুলিশি ব্যবহারটা এত চরমভাবে করা হয়েছে, সেখানে বন্দুকের গুলি এমনভাবে করা হয়েছে যে বিএনপির মিছিলে গুলি করা হয়েছে, আগের রাতে বাড়ি বাড়ি নেতাদের বাড়িতে তল্লাশি করা হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে যেদিন ডেমনস্ট্রেশন হবে সেদিন লক্ষ লক্ষ পুলিশ, বিজিবি, র্যাব এদেরকে একেবারে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর্মস সহ। এই তাদের কাছে, পুলিশের কাছে যে আর্মস আছে, আমরা তো নিরস্ত্র এবং আমরা তো আর্মসের ব্যবহার করতে পারি না, আমরা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করি, আমাদের কাছে তো আর্মস নেই। সেই ক্ষেত্রে আমরা তো ওই পুলিশি ব্যারিগেটের ভেতরে, পুলিশি আর্মসের ভেতরে জনগণের শত সমর্থন থাকলেও আমরা বা জনগণ তাদের মৃত্যুর ভয়ে তারা রাস্তায় নামতে পারেনি, যে কারণে আপনারা এই কথাটা বলতে পারছেন। দেখুন, এই যে অতি সম্প্রতি হয়ে গেল 3টি সিটি কর্পোরেশন নির্বাচন, যদি জনগণের সমর্থন আমাদের না থাকতো তাহলে এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করতে সরকারের এত ভয় ছিল কেন? তারা কেন জবরদখল করে নিলেন? আপনি নিশ্চয়ই টেলিভিশনে বাংলাদেশের সকল চ্যানেলে দেখেছেন, পরের দিন সকল পত্রিকায় দেখেছেন যে সকাল 8টা থেকে কোনো জনগণকে, ভোটারদেরকে ভোট দিতে দেয়া হয়নি, বিরোধী দলের কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি, এবং তারা গিয়ে সিল মেরে জবরদখল করে, চর দখলের মতো জবরদখল করে তারা 3 সিটি কর্পোরেশন দখল করেছে। এটাকে নির্বাচন বলা যায় না, পুরোপুরি দখলবাজি বলা যায়। আর 5 জানুয়ারির নির্বাচনও কতটা জনগণ প্রত্যাখ্যান করেছে যে 5 জানুয়ারির নির্বাচনে 154 সিটে তো নির্বাচনই হয়নি, যেখানে 151 সিটে পাশ করলেই সরকার গঠন করা যায়, অর্থাৎ পুরোটাই অনির্বাচিত। এরপর 146 সিটে যে নির্বাচন হয়েছে বলার মতো ভোট মানুষ দিতে যায়নি। ঢাকা শহরে বিভিন্ন ভোট কেন্দ্রে কুকুর বেড়াল ঘুরতে দেখা গেছে, এবং 47টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। 47টি কেন্দ্রে কি আওয়ামী লীগ ছিল না, জোটের লোক ছিল না? তারা তো ছিল, তারা তো সরকারি দল, তাদের তো ভয় পেয়ে ভোট কেন্দ্রে না যাবার কথা নয়। 47টি কেন্দ্রে একটা ভোটও পড়েনি, অর্থাৎ আওয়ামী লীগের লোকও এই ধরনের সাজানো নির্বাচনী নাটক চায় না। তো আমি বুঝলাম যে অনেক সমস্যার কথা আপনি বলছেন, অনেক অনিয়মের কথা বলছেন। মনে করেন যে ফিউচারে এই যে আপনি বললেন র্যাব, পুলিশ বা ওই যে বিজেপি এরা থাকবে, এইরকম অস্ত্র নিয়ে থাকবে, তাহলে কি বিএনপি ওই ঘরে বসে থাকবে? এদের ভয়ে আর বিএনপি কোনো মুভমেন্ট করবে না? আমরা কিন্তু সব সময় মুভমেন্টের মধ্যেই আছি, কিন্তু আমাদের মুভমেন্টটা হলো নিয়মতান্ত্রিক। আমরা অনিয়মতান্ত্রিক কোনো মুভমেন্টে যাব না। আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা নাশকতায় বিশ্বাস করি না। আমরা সবসময়, যেমন এখনও আমরা প্রতিদিন সরকারকে আহ্বান জানাচ্ছি যে সরকার আমাদেরকে সংলাপে ডাকুক, একটি কার্যকর সংলাপের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হোক। সে যেভাবে হোক, আমরা চাই একটি কার্যকর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সেটা তত্ত্বাবধায়ক সরকারের নাম নিয়ে না হলেও যে কোনো নামে হোক, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকারের মধ্য দিয়ে হোক। কারণ এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টাও প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে না। কাজেই আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, এবং জনগণের আমাদের আন্দোলনের প্রতি সমর্থন আছে বলেই সরকারের এত ভয়। সরকার বলছে আমরা অনেক উন্নয়ন করছি, আমরা এ করছি, ও করছি। তাহলে এই যদি করেন, তো তাহলে এত ভয় কেন একটি নির্বাচন দিতে? তাহলে নির্বাচনকালীন সরকার গঠনেই বা এত ভয় কেন? আমরা চাই যে সরকার, এখনো বলি, আমরা সব সময় বলছি যে একটি কার্যকর সংলাপের মধ্য দিয়ে একটি সকলের অংশগ্রহণে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে আমরা মেনে নেব, যে দলকে ভোট দেবে সেই দল সরকার গঠন করবে। আমাদের রক্তে কেনা বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার শাসন করুক, একটি নির্বাচিত সরকার শাসন করুক, সেটা বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া, সেটা বিএনপির চাওয়া পাওয়া। ঠিক আছে, আমরা একটা সংক্ষিপ্ত বিরতির পর ফিরব।
সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, বিরতির পরেই ফিরব। ততক্ষণে আপনারা টাইম টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, টাইম টক অনুষ্ঠানে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমাদের সাথে আছেন আহমেদ আজম খান অ্যাডভোকেট। উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার উপদেষ্টা। তো আমরা যেটা আলোচনা করছিলাম আপনার আন্দোলন নিয়ে, তো ফিউচার কি প্ল্যান কি, বিএনপি কোন প্ল্যান? যেমন আপনি বলছেন সংকটের কথা, কিন্তু দেশে কোনো সংকট আছে বলে সরকার স্বীকারই করছে না, এবং বর্তমানে তো মোটামুটি একটা শান্তিপূর্ণ অবস্থায় মনে হচ্ছে, যে রাজনৈতিক কোনো আন্দোলন নাই, সরকার তার মানে পরিকল্পনা মাফিক দেশ চালাচ্ছে। তো আন্দোলনটা কি আন্দোলন বিএনপি? দেখুন, প্ল্যানটা কি? যদি সরকার মনে করে যে এই মুহূর্তে দেশে কোনো আন্দোলন নেই, জ্বালাও পোড়াও নেই, তাহলেই শান্তিপূর্ণ, তাহলে কিন্তু বিষয়টা শান্তিপূর্ণ হলো না। একটি গণতান্ত্রিক সরকারের চরিত্র হতে হবে যে একটি কার্যকর সংসদ থাকতে হবে। এখন একটি কার্যকর সংসদ নেই। একটি কার্যকর বিরোধী দল থাকতে হবে, কার্যকর বিরোধী দল নেই। এই যে দুর্নীতি অক্টোপাসের মতো বাংলাদেশটাকে খেয়ে ফেলছে, সেই দুর্নীতির বিরুদ্ধে সংসদে কোনো আলোচনা নেই। সংসদের বিরোধী দলও সরকারি, সরকারি দলও সরকারি। তাহলে কি হলো, যে একটি কার্যকর সংসদ নেই, একটি কার্যকর বিরোধী দল নেই। তার মানে কার্যকর সংসদ এবং কার্যকর বিরোধী দল ছাড়া কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, বা গণতন্ত্র কার্যকর হয় না। গণতন্ত্র এখনো কার্যকর। আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনি কি মনে করেন না যে বিএনপি যে জনগণের এই যে বিষয়গুলো আপনি বললেন, জনগণের প্রতিনিধিত্ব করে বিরোধী দল সাধারণত তাদের অভাব অভিযোগ, তাদের সুবিধা অসুবিধার বিষয়গুলো সরকারের সামনে বা পার্লামেন্টে তুলে ধরে, তাহলে কি আপনি মনে করেন না যে জনগণের যে ইচ্ছা, এই ইচ্ছাকে মানে তুলে ধরতে পারছে, ব্যর্থ হয়েছে বিএনপি? বিএনপির তো এখানে ব্যর্থতার কিছু নেই। বিএনপি তো সংসদ নেই যে বিএনপি জনগণের দাবি তুলে ধরতে ব্যর্থ। বিএনপি রাজপথে জনগণের এই মুহূর্তে যে দাবি, সেটা হলো যে একটি প্রতিনিধিত্বশীল সংসদ চাই আমরা, একটা সকলের অংশগ্রহণে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের সেই দাবি নিয়েই বিএনপি কিন্তু এখন রাজপথে এবং আন্দোলনে। আমাদের আন্দোলন বলতে জনগণের দাবি আমরা যে জনগণের কাছে তুলে ধরতে পারছি, জনগণের দাবি আমরা যে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারছি, এটাই তো সফলতা। আন্দোলন মানে তো জ্বালাও পোড়াও না। যেমন আমরা এই যে 3 মাসের আন্দোলন করলাম, সেই 3 মাসের আন্দোলনে আমরা দেখেছি যে পেট্রোল বোমা, ওই সরকারি এজেন্সিগুলো পেট্রোল বোমা ছেড়ে বিরোধী দলের নাম দিয়েছে, এবং দেখা গেল যে বার্ন ইউনিটে সুন্দর করে একেবারে স্টুডিও সাজিয়েছে। সেখানে যারা গেছে, সেখানে স্টুডিওতে তারা ভালো শুটিং করেছে যে পেট্রোল বোমা এই হয়েছে, এই হয়েছে। অথচ আমরা দেখেছি যে চলন্ত গাড়িতে কিন্তু যেভাবে পেট্রোল বোমা দেয়া হয়েছে, তাতে করে কোনো বিরোধী দলের কেউ এইভাবে দিতে পারে না। সেটা যে পরিকল্পিত, এটা কিন্তু প্রমাণ হয়েছে। এবং পত্র পত্রিকায় এসছে যে সেখানে সরকারি দলের লোক, সরকারি এজেন্সিগুলো কিভাবে, পত্রিকায় এসছে, ওই সময়কার পত্রিকা খুঁজলে পাওয়া যাবে যে তারা কিভাবে ধরা পড়েছে এই পেট্রোল বোমা নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে। বড় কথা হলো যে এই পেট্রোল বোমার রাজনীতি আমরা করি না। বিএনপির বিরুদ্ধে সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ, তারপরে যুদ্ধাপরাধীদের মানে সমর্থন করা, এই বিষয়গুলো নিয়ে আসছে। এগুলো কিভাবে অস্বীকার করবেন? এইটাই তো তাদের অস্ত্র। অর্থাৎ আমাদের আন্দোলন ভূতা করবার জন্যে এই অস্ত্রগুলো তারা, অর্থাৎ নিজেরা এই পেট্রোল বোমা ছেড়ে আমাদেরকে ওই জঙ্গিবাদের ধোঁয়া তুলছে। আর এই যে যুদ্ধাপরাধীর বিচার, আমরা প্রথম থেকে বলেছি, স্পষ্ট করে বিএনপি বলেছে, বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিরোধী নয়। আমরা চাই
স্বচ্ছ বিচার, সেই স্বচ্ছ বিচারে আমরা কিন্তু বিরোধী নই এবং এই বিচার আমাদের সময়ও চলতে থাকবে। আমরা স্বচ্ছতা ছাড়া বিচারের বিরোধিতা করি না। কিন্তু একটা জিনিস, যে আপনি যে স্বচ্ছতা বলছেন, কোট আনকোট স্বচ্ছতা, স্বচ্ছতাটা কি স্বচ্ছ? আপনারা তো অপোজিশন যদি একটা ফর্মুলা দিত যে এইভাবে যুদ্ধাপরাধের বিচার করে, দিস ইজ আওয়ার প্রপোজাল, দেখুন এই ধরনের কোনো প্রপোজাল তো বিএনপি দেয় নাই না। দেখুন, এটা তো বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এখানে কিন্তু আন্তর্জাতিক কোনো বিচারক নাই। এখানে যারা দলীয় নিয়োগপ্রাপ্ত তাদের ওই ইনভেস্টিগেশন টিমে নেওয়া হয়েছে, যারা দলীয় নিয়োগপ্রাপ্ত তাদেরকে প্রসিকিউশনে নেওয়া হয়েছে। কাজেই এখানে আন্তর্জাতিক কোনো লয়ার সেখানে নিয়োগ প্রাপ্ত হয়নি, আন্তর্জাতিক কোনো বিচারক সেখানে যায়নি। সব কিছু মিলিয়ে এটার মধ্যে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হয়নি, যেটা মাঝে মধ্যেই আমেরিকা, ইউরোপ বিভিন্ন জায়গা থেকেও এই বিবৃতি গেছে যে আমরা আন্তর্জাতিক মানদণ্ডে এই বিচারটা চাই। আমরাও সে কথা বলেছি, আমরা বিচারের বিরোধিতার কথা কখনো বলিনি। বিএনপি যদি ক্ষমতা আছে তাহলে এই বিচার কন্টিনিউ করবে, রাইট? হ্যাঁ, বিএনপি বলেছে যে আমরা যুদ্ধাপরাধের বিচার, যতদিন যুদ্ধাপরাধী দেশে থাকবে আমরা সেই বিচার কন্টিনিউ করে যাব। যুদ্ধাপরাধী তো সব দলে আছে, এক দলে তো নেই। কাজেই আমরাও খুঁজে খুঁজে বের করে সেটা আমরা কন্টিনিউ করব। আমরা তো বিচারের বিরোধী নেই, আমরা শুধু স্বচ্ছতার কথা বলেছি। আর আপনি জঙ্গিবাদের কথা বলবেন, বিএনপি উদারনৈতিক রাজনৈতিক দল। বিএনপি জঙ্গিবাদে বিশ্বাস করে না, বিএনপি সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। নইলে আমরা এখনো সংলাপের কথা বলতাম না। আমরা এখনো বলছি, আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা কার্যকর সংলাপ করে একটা শান্তিপূর্ণ সকল দলের অংশগ্রহণের নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা এখনো সেটা বলছি। কাজেই জঙ্গিবাদ আমরা প্রশ্রয় দেই না। জঙ্গিবাদ সরকারের একটা স্লোগান, যে স্লোগান দিয়ে তারা বহির্বিশ্বের সমর্থন আদায় করতে চায়। আচ্ছা, যে একটা প্রচলিত একটা ব্যাপার অনেকের মধ্যে কাজ করছে, যে সেটা হচ্ছে যে বিএনপিতে একটা প্যারালাল লিডারশিপ কাজ করছে। একটা হচ্ছে যখন ক্ষমতায় ছিল তখন একদিকে প্রধানমন্ত্রীর অফিস, অন্যদিকে ছিল হাওয়া ভবন। আর এখন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব, দুই জায়গা থেকে দুই ধরনের নির্দেশ আসছে এবং এটাতে কনফ্লিক্ট করছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? একেবারে স্পষ্ট জবাব আমার, এই বিষয়টা পুরোপুরি একটা অপপ্রচার। তখনও বিএনপি চেয়ারপারসন ছিলেন ম্যাডাম খালেদা জিয়া, একদিকে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আরেকদিকে চেয়ারপারসন ছিলেন। ওনার নেতৃত্বেই সরকারও যেমন কাজ করেছে, বিএনপিও সেরকম ওনার নেতৃত্বেই চলেছে। এখানে হাওয়া ভবনের কোনো রোলই ছিল না, সহযোগিতার রোলটা থাকতে পারে, প্যারালাল কোনো রোল ছিল না। এখনও ম্যাডাম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, সেখানে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ম্যাডামকে তো বিভিন্ন সিদ্ধান্তে সহযোগিতা করতেই পারেন, কিন্তু এখানে প্যারালাল কিছু নেই। যারা প্যারালালের কথা বলেন তারা এটা অপপ্রচার করে বিএনপিকে, বিএনপির সাধারণ নেতাকর্মীদেরকে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চান। বিএনপির যারা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, শুভান্নদায়ী এবং জনগণ, তাদেরকে বিভ্রান্ত করবার জন্য এই অপপ্রচারগুলো করে থাকেন। তারেক রহমান সাহেব দেশে ফিরছেন না কেন? দুটো কারণে। একটি কারণ হলো যে তারেক রহমানকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এমনভাবে শারীরিক নির্যাতন করেছেন যে এখনও তিনি কিন্তু সপ্তাহে 2 দিন করে ফিজিওথেরাপি নিচ্ছেন। এখনও মেডিকেল বোর্ডের আন্ডারে কিন্তু তার চিকিৎসা হচ্ছে। হয়তো আপনি বলবেন যে না, তাকে তো মাঝে মধ্যেই লন্ডনে মিটিংয়ে যেতে দেখি আমরা। হ্যাঁ, উনি মাঝে মধ্যেই রাজনৈতিক সভায় যোগদান করেন, বিভিন্ন সভায়, কিন্তু এখনও 2 দিন, এখনও তিনি পরিপূর্ণ সুস্থ নন। এখনও 2 দিন তিনি ফিজিওথেরাপি নেন এবং মেডিকেল বোর্ডের আন্ডারে উনি আছেন। তাদের যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ছাড়পত্র না পাবেন ততক্ষণ পর্যন্ত উনি তো দেশে যেতে পারবেন না। আর ছাড়পত্র পেলে কি উনি দেশে ফিরবেন? আর দ্বিতীয় যে প্রশ্নটা, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে উনার এই মুহূর্তে দেশে যাবার জীবনেরও ঝুঁকি আছে। আমরা দেশে যে অবস্থা দেখতে পাচ্ছি, আমরা দেশে থাকি, দেশের রাজনৈতিক সংকটকে একেবারে সামনাসামনি আমরা মোকাবেলা করছি, তাতে
আমরা মনে করি যে ওনার জীবনেরও ঝুঁকি আছে, কাজেই এই মুহূর্তে উনি জীবনের ঝুঁকি নিয়ে উনি যে দেশে যাবেন কি যাবেন না সেটা সিদ্ধান্ত যখন ওনার মেডিকেল বোর্ড বলবেন যে হ্যাঁ আপনি পুরোপুরি সুস্থ, তারপরে হয়তো উনি সেই সিদ্ধান্ত নিতে পারেন। আমরা দেখব সেটা। আর শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, যেটা আমাদের টাইম আছে 40 সেকেন্ড। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবকে কোর্ট কর্তৃক যদি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়, অথবা ওনাকে যদি কোনো কনভিক্টেড করা হয়, যে মামলাগুলো চলছে, তাহলে বিএনপির রুলটা কি হবে? কি করবে বিএনপি এটাকে ইয়ে করার জন্য? সেজন্যে অপেক্ষা করুন, আমরা আইনি লড়াই করছি। আমরা জানি যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যে সমস্ত মামলায় জড়ানো হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা আশা করি যে আমরা আদালতের ন্যায় বিচার পাব। যদি ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হই, তাহলে তখন কি সিদ্ধান্ত হবে পার্টির, সে অনুযায়ী আমরা কাজ করব। সেজন্য আপনাদেরকে এবং দেশবাসীকে, বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে। তবে আশা করি যে যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যে মামলাগুলো, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ন্যায় বিচার পাবেন। থ্যাংক ইউ জনাব আহমেদ আজম খান, টাইম টেলিভিশন আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, টাইম টেলিভিশনকেও ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, এবং টাইম টেলিভিশন উপভোগ করুন। খোদা হাফেজ।